হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যাজ অলওয়েজ খুব 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 আনন্দে আছো। প্রচণ্ড গরম পড়েছে। হ্যাঁ, তো প্রথমেই যেটা বলবো ভিডিও শুরুর আগে, যে সবাই সত্যি খুব বেশি পরিমাণে জল খাও, যতটা সম্ভব ঠান্ডা জায়গায় থাকো, রোদটা এড়িয়ে চলো। স্কুল ফুল তো যেতেই হবে, বাকি যা কাজ সেগুলো তো করতেই হবে, সেগুলো কিছু বলার নেই। যতটা সম্ভব রোদটা এড়িয়ে চলো আর জল খাওয়ার রেস্ট নাও, ঠিক আছে? চলো, আজকে মনে হলো হেলথ টিপসটা দেওয়া উচিত। নিজেও পড়াতে বসে ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। সত্যি শরীরটা সুস্থ রাখো, না হলে কিছুই হবে না। তো ক্লাস 11-এর কর্তার ভূত হচ্ছিল। অলরেডি দুটো ভিডিও আপলোডেড আছে, যারা দেখোনি প্লিজ দেখে এসো। সিরিয়ালি আপলোডেড হয়, সিরিয়ালি দেখো, তাহলে বুঝতে অসুবিধা হবে না। আজকে বড় প্রশ্ন শুরু হচ্ছে। বড় প্রশ্ন শুরুর আগে একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করবো। একটাই লেখাবো, এটা মিস আউট হয়েছে। কর্তার ভূতের উৎস লেখো, আনসারটা লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত গল্পটি 1326 বঙ্গাব্দ, ইংরেজি 1919 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। পরে 1922 খ্রিস্টাব্দে লিপিকায় গ্রন্থাকারে প্রকাশিত হয়। লিপিকা কাব্যগ্রন্থে, এই লিপিকা গল্পগ্রন্থে, লিপিকায় গ্রন্থাকারে হয়। ব্যাস, ঠিক আছে। এবার লেখো, বড় প্রশ্ন শুরু করো। কর্তার ভূত গল্পের বিষয় সংক্ষেপ লেখো। বারবার বলেছি এর আগে অন্য ভিডিওতে, তোমাদের বলা হয়নি। বিষয় সংক্ষেপ মানে গল্পটাকে সামারাইজড করা। আর যদি লেখে লেখকের মূল লক্ষ্য কী বা লেখার মূল আলোচ্য বিষয় কী, তাহলে অন্তর্নিহিত অর্থ কী যদি বলে, সেটা কিন্তু আলাদা, সেটাও লেখাবো। তাহলে আগে বিষয় সংক্ষেপ লেখো, তারপরে অন্তর্নিহিত অর্থ বা ব্যঙ্গার্থ বা রূপকের আড়ালে আসলে লেখকের মূল বক্তব্য কী, সেটা আলাদা। তো প্রথমে বিষয় সংক্ষেপ লেখো, তারপর ওটা লেখাবো, তাহলে দুটো ডিফারেন্সিয়েট করতে পারবে। লেখো বিষয় সংক্ষেপ। রবীন্দ্রনাথের একটি রূপকধর্মী গল্প হলো কর্তার ভূত। রূপকের মধ্যে দুটি অর্থ লক্ষ্য করা যায়, একটি কাহিনীর, অন্যটি কাহিনী অতিরিক্ত ভাবে। এই দুটি বিষয় কিন্তু সমান্তরাল গতিতে এগিয়ে চলে, অর্থাৎ পাঠক রূপকধর্মী রচনা পাঠ করে রচয়িতার ভাবের বিষয়টি সহজেই উপলব্ধি করতে পারে। এক্ষেত্রে উল্লেখ করার বিষয় এই যে, রূপক সম্পর্কে সুস্পষ্ট ধারণায় আমাদের কর্তার ভূত জাতীয় রচনার রসাস্বাদনে সাহায্য করে। প্যারাছিচ। বুড়ো কর্তার আসন্ন মৃত্যুতে দেশশুদ্ধ সকলে ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে কর্তাকে প্রশ্ন করে, তোমার মৃত্যু হলে আমাদের কি দশা হবে? এ কথা শুনে কর্তা ব্যথিত হন এবং তাদের কথার সত্যতায় মান্যতা দিয়ে কর্তা ভাবেন যে সত্যি তো, তার অবর্তমানে এদের নিশ্চিন্ত রাখার দায়িত্ব কে নেবে? এদিকে মৃত্যু অবশ্যম্ভাবী, তাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এমন চিন্তায় সবাই যখন মগ্ন, তা দেখে দেবতা পর্যন্ত ভাবিত হয়ে পড়ে। তিনি দয়া পরবশ হয়ে সকলকে অভয় দিয়ে বসেন, লোকটি তাদের ভূত হয়ে উপস্থিত থাকবে, কারণ মানুষের মৃত্যু থাকলেও ভূতের মৃত্যু নেই। দেবতার এই অভয়বাণীতে দেশের সবাই আশ্বস্ত হয়। তারা ভাবে যে আগামীকে, অর্থাৎ ভবিষ্যৎকে যদি মানা হয় তবে তাকে নিয়ে অনেক ভাবনা, কিন্তু যদি ভূতকে অর্থাৎ অতীতকে মানা হয় তাহলে আর খুব একটা চিন্তার অবকাশ থাকে না। তখন সব কিছুই অতীত অর্থাৎ ভূতের মাথায় চাপে, যার কিনা মাথায় নেই। সুতরাং ভূতের কারো জন্য মাথা ব্যথার প্রশ্নই নেই। এসব সত্ত্বেও কিছু স্বাধীন চেতা বাস্তববাদী নিচের মতো করে ভাবতে চায়, তাদের ভূতের কাছে কানমলা খেতে হয়। স্বাধীন চেতা এইসব মানুষদের ভূতের কানমলা হজম করতে হয়, কারণ এদেশে ভূতের বিরুদ্ধে কোনো বিচার নেই, ফলে নালিশ নিষ্ফল। প্যারাচিট। দেশশুদ্ধ মানুষ ভূতগ্রস্ত অর্থাৎ অন্ধ আনুগত্যের বশে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞান সম্পন্ন মানুষরা এই অন্ধ আনুগত্যকে বজায় রেখে চলাকে জগতের আদিম চলারূপে অভিহিত করেছেন। এই জাতীয় চলাকে তারা অদৃষ্টের চালে চলা বলে মনে করে। যে চলার ধারাকে সৃষ্টির প্রথম কীটাণুরা অনুসরণ করত, আজও ঘাস কিংবা গাছের মধ্যে এই চলার আভাস প্রচলিত। এসব শুনে ভূতগ্রস্ত দেশ আদিম আভিজাত্য অনুভব করেও আনন্দ পায়। ভূতদের দ্বারা নিয়ন্ত্রিত জেলখানার দারোগা নিয়োজিত হতো তাদেরই মনোনীত কোনো ব্যক্তি। সেই জেলখানার দেয়াল চোখে দেখা যেত না, তাই মানুষ সেটিকে ফুটো করে বেরিয়ে যাওয়ার উপায় কী তা ভেবে পেত না। এই জেলখানার ঘানি থেকে এক ফোঁটা তেলও না বেরিয়ে যেত মানুষের তেজ, তেল না বেরোলেও বেরিয়ে যেত মানুষের তেজ।
যার ফলে মানুষ ঠান্ডা হয়ে যেত। এতটাই নির্জীব শক্তিহীন তাদের অবস্থা যে সেখানে অন্ন বস্ত্র স্বাস্থ্যের অভাব থাকলেও শান্তি বজায় থাকতো। অন্য সব দেশের সঙ্গে এখনকার তফাৎ এটাই যে অন্য সব দেশে যখন ভূতের বাড়াবাড়ি তখন সেখানের মানুষ অস্থির হয়ে ওঝা খোঁজে, কিন্তু সে চিন্তাই নেই, কারণ এখানে ওঝাকেই আগে ভূতে পেয়েছে। প্যারাচেঞ্জ। দেশের মানুষের এভাবেই দিন কাটছিল। ভূতের শাসন নিয়ে তাদের মনে কোনো দ্বিধা ছিল না। তারা গর্ব করত যে তাদের ভবিষ্যৎ পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সেই ভবিষ্যৎ ছিল নির্বিকার। মাটিতে পড়ে থাকতে থাকতে এদের ভবিষ্যৎও একেবারে চিরকালের মাটির মতো হয়ে গিয়েছিল। কেবল একটি মাত্র কারণে মুশকিল বাঁধল। কারণটি হলো অন্য সব দেশের মানুষদের ভূতে পায়নি, তাই সেখানকার ঘানি থেকে যে তেল বের হয় তা তারা তাদের ভবিষ্যতের রথচক্রকে সচল রাখার জন্য ব্যবহার করে। কিন্তু এদেশের ঘানি থেকে বেরিয়ে আসা পেষণকারীর রক্ত যা ব্যবহৃত হয় ভূতের খড়পড়ে ঢেলে দেওয়ার জন্য। এই তুলনা থেকে বোঝা যায় অন্য সব দেশের মানুষ একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ। প্যারাচেঞ্জ। এদিকে প্রতিবাদহীন ভূতের রাজ্যে মানুষের পরিস্থিতি খোকা ঘুমোলো পাড়া জুড়ালো ছাড়ার নিদ্রিত নির্বিকারত্বে পূর্ণ। এই ছাড়া খোকার কিংবা খোকার অভিভাবক পাড়া প্রতিবেশীদের পক্ষে বেশ স্বস্তির। কিন্তু পরবর্তী অংশে যখন লেখা হয় বর্গী এলো দেশে, তখন তা চিন্তার কারণ হয়ে ওঠে। কারণ এই অংশটুকু একই সঙ্গে ছড়া আর ইতিহাসের পারম্পর্যকে রক্ষা করে। তাই বহিঃশত্রু কিংবা বর্গী আসার কারণ সম্পর্কে শিরোমণি চূড়ামণিদের জিজ্ঞাসা করলে তারা শিখা নেড়ে বলেন, একটি ভূতের বা ভূতের দেশের দোষ নয়, এটি একমাত্র বর্গীর দোষ, কেননা তাদের আশাটাই অনুচিত। তাদের কথা শুনে সকলে স্তাবকতার সুরে বলে, তা তো বটেই। এছাড়া দেশবাসী এতেই বেশ সান্ত্বনা বোধ করে। প্যারাচেঞ্জ। দোষ জারি থাক, গৃহস্থের ঘরে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে, কারণ খিড়কির আনাচে কানাচে ভূতের পেয়াদা আর সদরের রাস্তাঘাটে অভূতের পেয়াদা ঘুরে বেড়ায়। তাই ঘর থেকে বেরোবার উপায় নেই। বেরোলেই চারিদিক থেকে তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ভেসে আসে, খাজনা দাও। কিন্তু তাদের কাছে একটি কথাই বড় হয়ে দাঁড়িয়েছে যে খাজনা দেব কিসে। এতকাল ধরে চারিদিক থেকে বুলবুলি অর্থাৎ বহিঃশত্রু এসে দেশের ধান খেয়ে বেমালুম চলে গেল, সে বিষয়ে কারো হুঁশ ছিল না। প্রায়শ্চিত্ত করার জগতে যারা হুঁশিয়ার, এরা তাদের কাছ থেকে ঘেঁচতে চায় না। শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন, বেহুঁশরাই পবিত্র আর হুঁশিয়াররা অশুচি, তাই তাদের প্রতি উদাসীন থাকাই ভালো। কেননা সংস্কৃতে একটা কথা আছে, প্রবুদ্ধমিব সুপ্ত, অর্থাৎ প্রকৃত মানুষ বা চেতনা সম্পন্ন মানুষ ঘুমিয়ে থাকে। এ কথা শুনে সকলে অত্যন্ত আনন্দিত হয়। এত সব কিছুর মাঝে একটি প্রশ্নকে কোনোভাবেই আটকানো যায় না, সেটি হলো খাজনা দেব কিসে। নেক্সট প্যারা। শ্মশান ও বদ্ধভূমি থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাহা করে উত্তর আসে, খাজনা দিতে হবে আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। প্রশ্নমাত্রে একটি স্বভাবগত দোষ আছে, একটির সঙ্গে আরেকটি এসে হাজির হয়। এক্ষেত্রে সন্নিহিত উঠে আসা প্রশ্নটি হলো, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? এই প্রশ্ন শুনে ঘুমপাড়ানি মাসিপিসি ও তার মাস্তুত পিস্তুত দল কানে হাত দেয়। এমন অবাঞ্ছিত প্রশ্ন শুনে আক্ষেপ প্রকাশ করে। ভূতগ্রস্ত সেই সব মানুষেরা প্রশ্ন তোলে যে সেই সনাতন ঘুমের অর্থাৎ সকল জাগরণের চেয়ে আদিমতম প্রাচীনতম ঘুমের তাহলে কি হবে? প্রশ্নকারী পাল্টা প্রশ্ন করে যে আধুনিকতম বুলবুলি ও উপস্থিততম বর্গীর দলকে নিয়ে কি করা যায়। এই প্রশ্ন শুনে মাসি পিসিরা বলে, বুলবুলির ঝাঁক আর বর্গীর দলকে কৃষ্ণ নাম শোনাবো। ভূতগ্রস্তের দৃষ্টিতে যারা অর্বাচীন সেই নবীন সম্প্রদায় বলে ওঠে, তারা বদ্ধপরিকর, যে কোনো উপায়ে ভূত তারা তাড়াবেই। ভূতের নায়েব তাদের প্রতি চোখ পাকিয়ে চুপ করতে বলে এবং এও বলে যে ঘানি এখনো অচল হয়নি। এসব শুনে খোকা নিস্তব্ধ হয়ে পাশ ফিরে শয়। প্যারাচেঞ্জ। আসল কথা, বুড়ো কর্তা বেঁচে বা মরে নেই, ভূত হয়ে আছে। দেশটিকে সে নাড়েও না আবার ছাড়েও না। দেশের মধ্যে দু একজন মানুষ যারা ভূত শাসনতন্ত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করত, তারা লুকিয়ে লুকিয়ে গভীর রাত্রে কর্তার কাছে হাত জোর করে বলে, কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? উত্তরে কর্তা বলেন যে তিনি তাদের ধরেও রাখেননি আবার একেবারে ছেড়েও দেননি, তারা ছাড়লেই তিনি তাদের ছেড়ে যাবেন।
তখন তারা বলে যে কর্তাকে ছাড়তে তাদের বড্ড ভয় হয়। কর্তা উত্তরে বলেন যে ওই ভয়টাই হলো ভূত। ঠিক আছে, এটা হলো তোমাদের কি বলবো বিষয় সংক্ষেপ, মূল গল্পটাকে সামারাইজ করা। এবার লেখো কর্তার ভূত গল্পের অন্তর্নিহিত অর্থ লেখো, অথবা লেখক এই গল্পের রূপকের অন্তরালে আসলে কি বলতে চেয়েছেন। এবার লেখো। কর্তার ভূত গল্পটির পূর্বাভাস পাওয়া যায় ইউরোপ ডায়েরির ভূমিকাতে। আমাদের সেই সর্বাঙ্গ সম্পন্ন প্রাচীন সভ্যতা বহুদিন হলো পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে, আমাদের বর্তমান সমাজ তারই প্রেতজনী মাত্র। কর্তার ভূতে লেখক সেই প্রতিচ্ছবি তুলে ধরেছেন। আমাদের প্রাচীন সভ্যতা মৃত, অথচ আমাদের বর্তমানও স্থির, জড়বৎ এবং দিশেহারা। কারণ দেশবাসী গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শেখেনি। তারা সব সময় অতীতচারী হয়ে থাকতে উৎসাহী, অথচ সেই অতীতের কবেই মৃত্যু হয়ে গেছে। নেক্সট প্যারা। এদিকে অতীতের ঘাড়ে সব দায় চাপিয়ে দেশবাসী নিশ্চিন্ত, কারণ মৃত প্রথার অনুকরণে অভ্যস্ত হয়ে ওঠায় তাদের যুক্তি, বুদ্ধি, কাণ্ডজ্ঞান এসবই লোপ পেয়েছে। তাদের ভবিষ্যতের কাছে জবাবদিহি করার কোনো দায়বদ্ধতা নেই। তবে স্বভাব দোষে দু একজনের মনে ভূত শাসন নিয়ে প্রশ্ন জাগে, কিন্তু মূঢ় প্রবলের কাছে তাদের পর্যদুস্ত হতে হয়। ধর্মের তথাকথিত ধ্বজাধারীরা এই চলাকেই অদৃষ্টের চালে চলা বলে অভিহিত করেন এবং একেই আদিম চলা বলে মানুষের মনে অন্ধবিশ্বাসের বীজ বপন করেন। অন্ধ আনুগত্যের শৃঙ্খলে আবদ্ধ মানুষ এসব অনুভব করে আনন্দ পায় ও আভিজাত্য বোধ করে। ফলে এইসব মানুষ এমন একটি অন্ধ আনুগত্যের জেলখানা বা ঘেরাটোপের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে যেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এর দুটি কারণ। এমন জেলখানার দারোগা বা পাহারাদার হিসাবে কাজ করেন ধর্মের ধ্বজাধারীরা, এবং এই জেলখানার অদৃষ্ট দেয়ালটি হলো দেশবাসীর পঙ্গু দাসত্বপ্রিয় মন। তাই ধর্মীয় ও সামাজিক প্রথানুগত্যের মাঝে থেকে মানুষ যে ঘানি ঘোড়ায় অর্থাৎ শ্রমদান করে তা কোনো কাজেই লাগে না, বরং এভাবে পণ্ডশ্রম করতে করতে ক্রমে নিস্তেজ হয়ে পড়ে। সে প্রতিবাদের ক্ষমতা হারিয়ে ফেলে, তাই শত অভাব নিয়েও নীরবেই থাকে। অথচ অন্য সব দেশে কোনো সমস্যার বাড়বাড়ন্ত হলে মানুষ বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতির সহায়তা নিয়ে সর্বশক্তি দিয়ে তার মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এখানে দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবেন যারা, তাদেরকেই ভূতে পেয়েছে। পাঠ্য রচনায় স্বদেশী নেতাদের ওঝা সম্বোধন করে লেখক ব্যঙ্গের চাবুক খেলেছেন, অর্থাৎ তারাও প্রগতি বিরোধী এবং বিধিনিষেধের অন্ধ মায়াজালে আচ্ছন্ন। প্যারাচেঞ্জ। এইভাবে শ্মশানের নীরবতা নিয়ে ভূত শাসনতন্ত্রে মানুষ দিব্যি পরিচালিত হচ্ছিল, কারণ মনে কোনো দ্বিধা ছিল না। ধর্মের কাছে এরা এমনভাবে আত্মসমর্পণ করেছিল যে তাদের প্রতিবাদ বা যুক্তির দ্বারা কোনো কিছু খণ্ডন করার মতো সামান্য শক্তিটুকুও ছিল না। লেখক তাই তাদের খোঁটায় বাঁধা নির্জীব ভেড়ার সঙ্গে তুলনা করেছেন। বেশ চলছিল যে কারণে সমস্যার, সেটি হলো পাশ্চাত্যের যুক্তিবাদী দেশগুলিকে অন্ধ আনুগত্যের ভূতে পায়নি, কেননা সেখানে মানুষ যে ঘানি ঘোড়ায় বা শ্রম দান করে তা আগামীকে অর্থাৎ ভবিষ্যতের যুগযন্ত্রকে সচল রাখে। তারা যে বুকের রক্ত ঝরায় তা ভূতের খড়পড়ে তথা অন্ধ আনুগত্যে ও জীর্ণ লোকাচারকে পরিপুষ্ট করার জন্য ব্যবহার করে না, কারণ পাশ্চাত্যে যুক্তিবাদী মানুষ অত্যন্ত সজাগ। নেক্সট প্যারা। এদিকে ভূতগ্রস্ত রাজ্যে কোনো প্রতিবাদ নেই, তাই পাড়া স্তব্ধ। দেশবাসী, তোষামতকারী এবং শাসক সবাই নিশ্চিন্ত। এই আভ্যন্তরীণ অসংহতি দুর্বল সামাজিক বন্ধনের ফাঁক গলে ইতিহাসের ধারা অক্ষুণ্ণ রেখে বর্গী অর্থাৎ ইংরেজরা এদেশে ঢুকে পড়ে। দেশের মানুষ তত্ত্বজ্ঞানীদের কাছে এমন পরিণতির কথা জানতে চাইলে তারা আত্মপক্ষ সমর্থনে সব দোষ বহিঃশত্রু তথা ইংরেজদের ঘাড়ে চাপায়। এদিকে রাস্তাঘাটে, খিড়কির আনাচে কনাচে সর্বত্র একটি কথাই শোনা যায়, খাজনা দাও। অর্থাৎ একদিকে রাজতন্ত্রের খাজনা আর অন্যদিকে মানুষের যুক্তিপ্রিয় আধুনিক মন। সে ভেবে পায় না খাজনা দেবে কিসে। এতকাল বিভিন্ন জাতি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আমাদের দেশকে শোষণ করে চলেছে। সে শোষণের ধর্মীয় বেড়াজালের বাঁধন ভেঙে বেরিয়ে আসতে চাইছে দেখে দিশেহারা রক্ষণশীলের দল নতুন বিধান দেয়। যারা হুঁশিয়ার তারা অপবিত্র, আর যারা বেহুশ তারা পবিত্র।
অর্থাৎ জাগরণের মন্ত্র বলে ঘুমের সংস্কারকেই আচ্ছন্ন থাকা নিশ্চিত। নেক্সট প্যারা। কিন্তু এসব সত্ত্বেও খাজনা দেওয়ার প্রসঙ্গটি এড়ানো সম্ভব না এবং একটি প্রশ্নের সঙ্গে জুড়ে যায় আরও নানা প্রশ্ন। তার মধ্যে জনপ্রকৃত প্রশ্নটি ধর্মধ্বজাখারী অতীতপন্থীদের কাছে ধেয়ে আসে, ভূতের শাসনই কি অনন্তকাল চলবে? প্রাচীন শাসনতন্ত্রের অন্ধ অনুসরণকারী মাসি পিসির দল এমন প্রশ্ন শোনার জন্য প্রস্তুত ছিল না। তাই তারা দুশ্চিন্তিত হয়ে ভাবতে শুরু করে, অন্ধ আনুগত্যের দিন কি তাহলে শেষের দিকে? তারা প্রশ্ন তোলে, সনাতন ঘুমের কি হবে? তারা অহিংসার বাণী প্রচারের কথা বললে যুক্তিবাদীরা ভূত তাড়ানোর অঙ্গীকার করে, কিন্তু ভূতের নায়েব অর্থাৎ যুক্তিহীন অন্ধত্বের ধ্বজাধারীদের ভয়ে নবীন প্রতিবাদীরা ফের সংকুচিত হয়ে পড়ে। লাস্ট প্যারা। প্রকৃত বাস্তবটি হলো প্রাচীন সংস্কার, অন্ধভক্তি এবং যুক্তিহীনতা সুপ্ত অবস্থায় দেশবাসীর ভীরু মনে টিকে থাকে। শুধু দেশের দু একজন মানুষ ভয়ভীতির এই বেড়াজাল ছিন্ন করে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে কর্তাকে প্রশ্ন করে, আপনার কি ছাড়বার সময় হয়নি? অর্থাৎ এই অন্ধ আনুগত্যের যুগ কি শেষ হবে না? তখন ভুতুরে কর্তা নিষ্পিষ্ট গুটিকয় মানুষকে বলে, কর্তার ধরাও নেই ছাড়াও নেই। অর্থাৎ মোড়ে ভূত হয়ে থাকা কর্তার দোষ নয়, দেশবাসীর অজ্ঞতা ও মূঢ়তাই এর মূল। এ কথায় তারা ভয় করার কথা বললে তিনি বলেন, সেখানেই তো ভূত। আসলে ভারতবাসীর মানসিক দৃঢ়তা ও আত্মনির্ভরশীলতার অভাবের মধ্যেই ভীরতা, কুসংস্কার ও আনুগত্য নামক ভূত বাস করে। এভাবে লেখক এক সত্যগর্ভ ব্যঙ্গাত্মক রূপকের মাধ্যমে অন্ধ, অচেতন ও নিষ্প্রাণ দেশবাসীকে জাগ্রত চেতনার নির্ভীক আলোকে সচেতন করতে চেয়েছিলেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই দুটো প্রশ্নোত্তর যতটা লেখালাম, আসতে তো পারে 100%, কিন্তু আসার থেকেও বেশি যেটা তোমাদের এটা বুঝতে এবং সর্বোপরি শুধু তো পরীক্ষায় পাশ করাটা পড়াশোনার অঙ্গ না, এটা জীবনবোধ তৈরি হবে, পরবর্তী ক্ষেত্রে তোমরা এটাকে কাজে লাগবে। সাহিত্য নিয়ে পড়লে তো খুবই কাজে লাগবে। এছাড়া সাহিত্য এমন একটা জিনিস জীবনের সব পর্যায়ে কাজে লাগে, যেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। সেই জন্যই এত কষ্ট করে এগুলো লিখিয়ে দেওয়া। শুধুমাত্র সিলেবাস ফলো করার জন্য পড়ো না প্লিজ, এটা সবসময় আমি বলি। সেই পড়াটার না কোনো দাম নেই। এই যে এই কর্তার ভূতের মতোই অবস্থা, তখন অদৃষ্টের চালে চলা, কোনো কাজে লাগবে না। এই জন্যই এত খাটনি আমার। না হলে তো ওই কোয়েশ্চেন আনসার লিখিয়ে দিতাম। বলি না, পড়িয়ে দেবো, বুঝিয়ে দেবো, কোয়েশ্চেন আনসারও লিখিয়ে দেবো। পরীক্ষার জন্যও তৈরি হও, অবশ্যই সেটা খুবই দরকার, কিন্তু জীবনের জন্য তৈরি হও, যেটা সব থেকে আগে দরকার। তাই তো? যদি ভিডিওগুলো ভাল লাগে, পড়ানোটা ভাল লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানিও কেমন লাগছে। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ